সেলফিতে প্রেমের ইতিহাস লিখতে চাইল ভাই। আমি চমকে উঠলাম যখন আমার ভাই প্রীতম বলল, আপা, এই ছবি আমাদের প্রথম কাপল ছবি হোক। আমি তোমাকে বিয়ে করতে চাই, ভাই হিসেবে নয়, স্বামী হিসেবে তোমার পাশে থাকতে চাই। জন্মদিনের নতুন ফোনে সেলফি তুলছিলাম। প্রীতম এসে বলল একসাথে তুলতে। ক্যামেরা রেডি করে যখন স্মাইল দিতে যাচ্ছিলাম তখনই সে এই কথাগুলো বলল। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। আমার চোখ ধাঁধিয়ে গেল। ছবিতে আমার অবাক মুখ আর প্রীতমের তীব্র দৃষ্টি ধরা পড়ল। প্রীতম, ডিলিট করো এই ছবি, আমি ফোন কেড়ে নিতে চাইলাম। না দিদি, এই ছবি আমাদের প্রথম স্মৃতি। প্রীতম ফোন নিজের কাছে রাখল। আমি চাই একদিন আমাদের সন্তানরা এই ছবি দেখে জানুক কিভাবে তাদের বাবা মাকে প্রপোজ করেছিল। তুমি পাগল হয়ে গেছ, আমি চিৎকার করলাম। আমি তোমার বোন। রক্তের সম্পর্ক ছাড়াও আরও গভীর সম্পর্ক আছে দিদি। প্রীতম আমার হাত ধরল। আমাদের হৃদয়ের সম্পর্কও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি মিত্র। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম দেবাশিস মিত্র, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর সুপ্রিয়া। অভিক ৮৮ বছর বয়সী, কলেজে পড়ে। সুপ্রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। প্রীতম, আমি ঝাপটা মেরে তোমার মুখে বসিয়ে দেব। আমি অসহায়ভাবে ফোন ফিরে পাওয়ার চেষ্টা করলাম। এটা কোনো মজার বিষয় নয়। আমাদের সম্পর্ক নিয়ে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। প্রীতমের চোখে আমি এমন একটা দৃষ্টি দেখলাম যা আগে কখনো দেখিনি। সেই দৃষ্টি আমাকে ভয় পাইয়ে দিল। দিদি, আমার কথা শোনো। আমি কি মানসিক সমস্যায় ভুগছি? আমার মনে হয় না। আমি শুধু তোমার প্রতি আমার অনুভূতি স্বীকার করছি। তোমার অনুভূতি? এটা অসম্ভব প্রীতম। আমি কোণে ঠেকে গেলাম। আমাদের একই মায়ের গর্ভধারণ করা। এটা প্রকৃতির বিরুদ্ধে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রীতম আমার দিকে এগিয়ে আসল। আমি দেয়ালে হেলান দিয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আমার মাথায় কিছু স্মৃতি আসছে। আমরা সত্যি ভাইবোন নয়? আমি হতবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? পাগলামি করো না। প্রীতম একটা পুরানো ফটো অ্যালবাম নিয়ে এলো। দিদি, এই অ্যালবামটা তোমার পড়ার ঘরের আলমারির পিছনে লুকানো ছিল। আমার মনে হয় মা বাবা এটা আমাদের দেখাতে চাননি। কাপা হাতে আমি অ্যালবামটি খুললাম। প্রথম পাতায় একটি পুরানো চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় শ্যামল এবং রমা, আমি জানি এই সিদ্ধান্ত আপনাদের কাছে কঠিন হবে, কিন্তু আমি আমার মেয়েকে আপনাদের সাথে রেখে যাচ্ছি। আমি এখন তাকে দেখাশোনা করার অবস্থায় নেই। অনুগ্রহ করে তাকে আপনাদের সন্তানের মতো লালন পালন করুন। আমার চোখ থেকে জল পড়তে লাগল। প্রীতম আমার পাশে বসল। আমার বয়স তখন মাত্র ১ বছর। তুমি এসেছিলে যখন আমার বয়স ৩। আমাদের বয়সের পার্থক্য ২ বছর। যখন তুমি ৫ বছরের হলে আমরা ভাইবোন হিসেবে বড় হতে শুরু করলাম। না, এটা সত্যি হতে পারে না, আমি কাঁদতে কাঁদতে বললাম। মা বাবা আমাদের সাথে এমন মিথ্যা কেন বলবেন? ওরা আমাদের রক্ষা করতে চেয়েছিলেন, প্রীতম বলল। তোমার বায়োলজিক্যাল বাবা একজন সিরিয়াল কিলার। তিনি জেলে। তোমার মা আত্মহত্যা করেছিলেন যখন তিনি জানতে পারেন তোমার বাবা কি করেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। যখন আমি আমার অ্যাপার্টমেন্টে ফিরে এলাম আমি অনেক প্রশ্ন নিয়ে এলাম। আমি কি এবং আমি কে? আমার পরিবার কি এতদিন আমাকে মিথ্যা বলে এসেছে? আমি আমার বায়োলজিক্যাল পিতার মতো কি? আমার শিরায় কি একই রক্ত বয়ে চলেছে? আমি আমার বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। তখনই আমার দরজায় কেউ করাঘাত করল। এটা প্রীতম ছিল। দিদি, আমি তোমার সাথে কথা বলতে চাই, প্রীতম দরজার ওপার থেকে বলল। আমার একা থাকতে দাও, আমি চিৎকার করে বললাম। এটা খুবই জরুরি, প্রীতম জোর দিয়ে বলল। আমরা অ্যালবামে আরও কিছু পেয়েছি। আমি দরজা খুললাম। প্রীতমের হাতে একটা ছোট ডায়েরি। আমি সেটি খুললাম। আমার প্রিয় মেয়ে কি চিঠিটি এভাবে শুরু হয়েছিল। আমি জানি তুমি এই চিঠিটি পড়ার সময় আমি হয়তো আর বেঁচে থাকব না। আমি মাত্র ২৪ বছর বয়সে তোমাকে জন্ম দিয়েছি। তোমার বাবা সিদ্ধার্থ রায় একজন ভয়ঙ্কর লোক ছিল। কিন্তু তুমি তার মতো নও। তুমি আমার মতো শান্ত, দয়ালু, বুদ্ধিমতী।
তোমার মধ্যে কোনো অন্ধকার নেই। আমি তোমাকে রমা মাসির কাছে রেখে গেছি কারণ তিনি আমার বাল্যবন্ধু। তোমাকে যথেষ্ট ভালোবাসা এবং যত্ন দেবেন তিনি। আমি চাই তুমি জানো যে তুমি তোমার বাবার মতো কখনোই হবে না। আমি তোমাকে ভালোবাসি সর্বদা গু। সেই রাতে আমি অনেক কাঁদলাম। আমি জানি না কেন আমি এতটা আঘাত পেয়েছি, কারণ আমি জানতে পারলাম যে আমার সত্যিকারের বাবা একজন খুনি ছিল নাকি কারণ আমি জানতে পারলাম যে আমার সারা জীবনের পরিবার আমার সত্যিকারের পরিবার ছিল না। পরের দিন সকালে আমি আমার ফোন চেক করলাম। দেখলাম প্রীতম আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। এটা একটা খবরের লিঙ্ক ছিল, কুখ্যাত সিরিয়াল কিলার সিদ্ধার্থ রায় জেল থেকে পালালো গু। আমার রক্ত হিম হয়ে গেল। খবরটায় উল্লেখ করা হয়েছিল যে সিদ্ধার্থ শেষবার দেখা গিয়েছিল আমাদের বাড়ির কাছাকাছি এলাকায়। একটা লাইন ছিল যা আমার চোখে পড়ল, রায় প্রায়ই তার আত্মীয়দের সম্পর্কে জিজ্ঞাসা করে, বিশেষ করে তার মেয়ে নিরুদ্দেশ শ্যামলী রায় সম্পর্কে গিউ। আমি ফোন ফেলে দিলাম যেন এটা আগুনের মতো দগ্ধগে। শ্যামলী রায়? সেটা কি আমার আসল নাম? দিদি, প্রীতম আমার ঘরে ঢুকল। আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত। আজিউ, তোমার কি মনে হয় তিনি আমাকে খুঁজছেন? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, প্রীতম মাথা নাড়ল। এবং তিনি আমাদের এই ঠিকানা জানেন। আমি একটা মেসেজ পেয়েছি। তিনি আমাকে তার ফোন দেখাল। সেখানে একটা অচেনা নম্বর থেকে এসেছিল। প্রিয় পুত্র, আমি শুনেছি তুমি আমার মেয়েকে খুঁজে বের করেছ। এটা ঠিক। এখন আমি তোমাকে খুঁজে বের করব গু। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। আমরা একটা প্ল্যান করলাম, কিন্তু মা বাবাকে কি বলবো? যখন আমরা মা বাবার কাছে গেলাম তাদের চোখে আমরা ভয় দেখতে পেলাম। তোমরা জানো, মা কাঁদতে কাঁদতে বললেন। আমরা সবকিছু জানি, আমি বললাম। আমি দুঃখিত, কিন্তু আমরা তোমাদের সুরক্ষার জন্য সত্য থেকে লুকিয়ে রেখেছিলাম, বাবা বললেন। আমরা সত্যিই তোমাদের ভালোবাসি এবং তোমাদের কোনো উপায়ে আঘাত দিতে চাইনি গি। আমরা তোমাদের বলছি না যে তোমরা ভুল করেছ, প্রীতম বলল। আমরা শুধু বলছি যে আমরা সব জানি এবং আমাদের কিছু সময়ের জন্য এখান থেকে চলে যেতে হবে। সিদ্ধার্থ রায় জেল থেকে পালিয়েছে গু। মা বাবা দুজনেই দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলেন। বাবা তাদের বেডরুমে গেলেন এবং ফিরে এলেন একটা ছোট্ট ডায়েরি নিয়ে। এটা তোমার মায়ের, তিনি আমার দিকে ডায়েরি এগিয়ে দিলেন। তার মৃত্যুর আগে তিনি এটা আমাদের দিয়েছিলেন। এতে তোমার সত্যিকারের পরিবার সম্পর্কে সবকিছু আছে গি। সে রাতে পালাবার আগে আমি ডায়েরি পড়লাম। এটা একটা হররের গল্প ছিল, তবে এবার আমি জানি যে এটা একটা সত্য গল্প। আমার সত্যিকারের মায়ের নাম ছিল অর্পিতা। তিনি একটা হসপিটালে কাজ করতেন যেখানে তিনি সিদ্ধার্থের সাথে দেখা করেন। তিনি তখন জানতেন না যে সিদ্ধার্থ ইতিমধ্যে ৫ জন নারীকে হত্যা করেছে। যখন সিদ্ধার্থকে সন্দেহ করা হয়, তিনি পালিয়ে যান এবং অর্পিতাকে তার সাথে নিয়ে যান, তাকে ব্ল্যাকমেইল করে যে তিনি তার পরিবারকে হত্যা করবেন যদি সে না যায়। অর্পিতা অবশেষে সিদ্ধার্থকে পুলিশে ধরিয়ে দেন এবং তার কারণে তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন। অর্পিতা, সিদ্ধার্থের সন্তান, আমাকে নিয়ে গর্ভবতী এবং ভয়ে ভুগছিলেন যে আমি তার মতো হব। তিনি আমাকে জন্ম দিয়েছিলেন, তারপর তিনি নিজের জীবন শেষ করে দেন। তখন আমি মাত্র ১ বছর বয়সী ছিলাম। কিন্তু তার আত্মহত্যার আগে তিনি আমাকে তার পুরনো বন্ধু রমার কাছে রেখে গিয়েছিলেন, যারা আমার ফস্টার প্যারেন্টস হিসেবে আমাকে গ্রহণ করেছিলেন। এবং তারা আমাকে একটা ভিন্ন পরিচয় দিয়েছিলেন, আমার নাম দিয়েছিলেন অঞ্জলি। পরের দিন সকালে আমি এবং প্রীতম একটা নতুন জীবন শুরু করতে পাকিয়ে গেলাম। আমাদের সত্যিকারের ও নকল উভয় পরিচয় পিছনে ফেলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তবে আমি জানতাম যে সিদ্ধার্থ আমাদের কাছাকাছি কোথাও আছেন। প্রথম কয়েকদিন আমরা আমাদের বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটা হোটেলে থাকতাম। আমাদের সীমিত সম্পদ শেষ হয়ে যাচ্ছিল। প্রীতম একটা ছোট চাকরি জোগাড় করল একটা কফি শপে এবং আমি একটা বুক স্টোরে। আমরা যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সবসময় মনে ছিল যে সিদ্ধার্থ আমাদের কাছাকাছি কোথাও আছেন। প্রতিদিন রাতে আমার মনে হতো কেউ আমাদের হোটেল রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে ঘুমাতে পারতাম না। এক সন্ধ্যায় আমি আমার শিফট শেষ করে বাড়ি ফিরছিলাম যখন আমি অনুভব করলাম কেউ আমাকে ফলো করছে। আমি প্রতিবার পিছনে তাকাতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। আমি আমার গতি বাড়ালাম, তবে আমি আবার সেই শব্দ শুনতে পেলাম, পিছনে কেউ হাঁটছে। তারপর আমি একটা গলিতে মোড় নিলাম এবং আমার সামনে একটা লোক দাঁড়িয়েছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু লোকটি আমার মুখ চেপে ধরল এবং আমাকে একটা ভ্যানে টেনে নিয়ে গেল যা রাস্তার পাশে অপেক্ষা করছিল।
আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। গাড়িতে বসা ড্রাইভার এক পোশাকে ছিল এবং আমি তার মুখ দেখতে পাইনি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে আবার নিচে ফেলে দেওয়া হলো। আপনি কে? আপনি কি চান? আমি কাঁপা কাঁপা গলা জিজ্ঞাসা করলাম। লোকটি কোটের পকেট থেকে একটি ছবি বের করল এবং আমার দিকে ছুড়ে দিল। এটা আমার মায়ের একটা ছবি ছিল, আমার আসল মায়ের, অর্পিতা। তুমি তার মতো দেখতে, লোকটি বলল। আমাকে মনে আছে যখন তোমার জন্ম হয়েছে। তোমাকে তিনি শ্যামলী নাম দিয়েছিলেন গে। তুমি সিদ্ধার্থ? আমি চেষ্টা করলাম আমার কাঁপুনি ধরতে, বাইরে তাকাতে এবং দেখার চেষ্টা করতে আমরা কোথায় যাচ্ছি। আমি অবশ্যই পালানোর উপায় খুঁজে বের করতে হবে। না, লোকটি বলল। সিদ্ধার্থ মারা গেছেন। আমি তার ছোট ভাই অনিকেত গে। আমি বুঝতে পারলাম না এই তথ্যটি আমাকে কিভাবে অনুভব করাবে। আমার মনে হলো আমি কিছুটা রাহত পেলাম, কিন্তু তারপর আমার মনে হলো আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার দুনিয়া আবার মাথায় উল্টে গেল। আমি এত বছর তোমাকে খুঁজে বেড়াচ্ছি, অনিকেত বলল। তোমার কাছে আমার একটা ধার আছে কি? আমি তোমাকে চিনি না, আমি বললাম। তোমার কোনো ধার কিভাবে থাকতে পারে? তোমার মা আমার জীবন বাঁচিয়েছিলেন, অনিকেত বলল। তিনি আমাকে লুকিয়ে রেখেছিলেন যখন সিদ্ধার্থ আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার মেয়েকে, তোমাকে, নিরাপদ রাখবেন। কিন্তু তিনি নিজেকে শেষ করে দিয়েছিলেন এবং তোমাকে একা ছেড়ে দিয়েছিলেন গু। আমি একা ছিলাম না, আমি বললাম, আমার ফোন পকেটে খুঁজে বেড়াচ্ছিলাম যাতে আমি প্রীতমকে কল করতে পারি। আমি আমার পরিবারের সাথে ছিলাম গু। তুমি আমার সাথে থাকতে পারতে, অনিকেত বলল। আমি তোমাকে রক্ষা করতে পারতাম। আমি তোমাকে সিদ্ধার্থ থেকে রক্ষা করতে পারতাম গু। সিদ্ধার্থ জেল থেকে বেরিয়ে আসেনি? আমি জিজ্ঞাসা করলাম, বিভ্রান্ত হয়ে এই লোকটি কি বলছে তা বুঝতে চেষ্টা করে। না, অনিকেত বলল। সেটা একটা খবর ছিল যা আমি ছড়িয়েছি। আমি চেয়েছিলাম তোমাকে বের করে আনতে। আমি জানতাম তুমি এবং তোমার ফস্টার ব্রাদার লুকিয়ে থাকবে, এবং আমি সেটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম তোমাকে খুঁজে বের করার জন্যে গিয়ে। আমার মাথা ঘুরছিল। এখন আরেকটা ষড়যন্ত্র? আমার জীবনে কি কখনো সত্য উঠে আসবে? আমাদের কোথায় যাচ্ছে? আমি জিজ্ঞাসা করলাম। আমি তোমাকে তোমার সত্যিকারের উত্তরাধিকার দেখাতে চাই, গু, অনিকেত বলল। তোমার বাবা, আমার ভাই, একটা ভুল পথে গিয়েছিলেন। কিন্তু তিনি একটা বিশাল সম্পত্তির মালিক ছিলেন। একটা বাড়ি, একটা ব্যবসা এবং একটা সম্পত্তি। এটা সব এখন তোমার। আমি বিশ্বাস করতে পারছিলাম না যা আমি শুনছিলাম। আমি চাই না তার কিছুই, আমি বললাম। আমি শুধু চাই আমার জীবন ফিরে পেতে গু। তারপরও আমি চাই তুমি একবার এটা দেখো, অনিকেত বলল। এটা তোমার অধিকার। আমি পকেট থেকে আমার ফোন বের করে সাবধানে টেক্সট করার চেষ্টা করলাম, কাপা হাতে। প্রীতম, আমাকে অপহরণ করা হয়েছে। এক ভ্যানে আছি, একটা সম্পত্তি যাচ্ছি। লোকটা বলছে সে সিদ্ধার্থের ভাই অনিকেত গে। আমি বার্তাটি পাঠাবার বাটনে ক্লিক করলাম, এবং যখন আমি তা করলাম, আমি বুঝতে পারলাম কোনো নেটওয়ার্ক ছিল না। আমরা শহরের বাইরে কোথাও ছিলাম। ভ্যান থামল, এবং আমি বাইরে তাকিয়ে দেখলাম একটা বিশাল বাড়ি, প্রাচীন দেখতে, পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি একটি কিলা বা প্রাসাদের মতো দেখাচ্ছিল। চারপাশে কোনো বাড়ি ছিল না, শুধুমাত্র গাছপালা ও জঙ্গল। আমি বুঝতে পারলাম যে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। এটাই হলো রায় এস্টেট, অনিকেত ভ্যান থেকে নেমে বলল। তোমার সম্পত্তি গু। আমি আস্তে আস্তে ভ্যান থেকে নামলাম, চারপাশে তাকালাম, পালানোর পথ খুঁজে দেখলাম, কিন্তু আমি দেখতে পেলাম না কোথায় গেলে আমি নিরাপদ হতে পারি। আমার অঙ্কেল কি এখানে বাস করতেন? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, অনিকেত বলল। এখানেই তিনি তার অপরাধগুলি পরিকল্পনা করতেন গু। আমার গলা শুকিয়ে গেল। আমি এখানে থাকতে চাইনি। আমি চিৎকার করে বললাম, আমাকে এখনই ছেড়ে দাও। শান্ত হও, অনিকেত বলল। আমার উদ্দেশ্য তোমাকে আঘাত করা নয়। আমি তোমাকে তোমার উত্তরাধিকার দিতে চাই। আর আমার উত্তরাধিকার কি? আমি জিজ্ঞাসা করলাম। একটা হত্যাকারীর রক্ত? একটা উন্মাদের জিন? তোমার মধ্যে তার কিছুই নেই, অনিকেত বলল। তুমি তোমার মায়ের মতো। তিনি একজন ভালো মানুষ ছিলেন গু। তিনি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন, এবং আমি ধুলো আর ঘামাচি দেখতে পেলাম। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। আমরা একটি বড়হোল ঘরে প্রবেশ করলাম যেখানে দেয়ালে অনেক ছবি ছিল। অনিকেত একটি ছবির সামনে থামলেন এবং আমাকে ইশারা করলেন।
এটি ছিল একটি মহিলার ছবি, যিনি বেশ সুন্দর ছিলেন, এবং আমি দেখতে পারলাম আমার এবং তার মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য ছিল। এটা কি আমার মা? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, অনিকেত বলল। অর্পিতা রায়। আমি ছবিটি দেখলাম, আমার আঙুল দিয়ে তার মুখের উপর হালকা স্পর্শ করলাম। এটা আমার কাছে বাস্তব মনে হয়নি। কিছুদিন আগেও আমি জানতাম আমি কে, আমি কোথা থেকে এসেছি। এখন আমি হারিয়ে গিয়েছিলাম। তোমার বাবার মতো দেখতে নও, তিনি বললেন। ঠিক যেমন অর্পিতাও ভয় পেয়েছিলেন। কিন্তু আমি অর্পিতাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলাম। আমি তোমাকেও রক্ষা করতে ব্যর্থ হয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চাইছিলেন। তুমি আমার বাবাকে জেলে পাঠাতে সাহায্য করেছিলে, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। না, অনিকেত দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি এবং সিদ্ধার্থ আমাদের সারা জীবন একসাথে ছিলাম। আমরা একে অপরকে রক্ষা করতাম। আমি বিপদের গন্ধ পাচ্ছিলাম, আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কেন তুমি আমাকে এখানে এনেছ? আমি জিজ্ঞাসা করলাম। আসল কারণ কি? অনিকেত কিছু বলতে যাচ্ছিলেন, যখন আমরা দূর থেকে সাইরেনের শব্দ শুনতে পেলাম। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন এবং গালাগালি দিলেন। তোমার ফস্টার ব্রাদার, তিনি বললেন। সে এসেছে। এবং পুলিশও। আমি রাহাত বোধ করলাম। প্রীতম কিভাবে জানত যে আমি এখানে ছিলাম? তারপর আমি মনে করলাম, আমার ফোন। তারা আমার ফোনের অবস্থান ট্র্যাক করেছিল। এটা শেষ হয়ে গেছে, আমি বললাম। এবার আমাকে যেতে দাও। অনিকেত হাসলেন, একটা অদ্ভুত, পাগলাটে হাসি। এটা শেষ হয়নি, তিনি বললেন। এটা শুধু শুরু। আমি তোমাকে আমার ভাইদের জন্য আনিনি। আমি তোমাকে আমার জন্য এনেছি। তিনি দ্রুত একটি ড্রয়ার খুললেন এবং সেখান থেকে একটি ছোরা বের করলেন। আমি পিছিয়ে গেলাম, আমার হাত দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম, এবং আমি দেখতে পারলাম যে তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। আমি একটা মূর্তির পিছনে লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। আমি যে মেয়েদের মারতাম, তারা সবাই অর্পিতার মতো দেখতে ছিল, তিনি বললেন, তার চোখ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠল। সিদ্ধার্থ নয়, আমি। সবসময় আমি ছিলাম। সিদ্ধার্থ জানতেন, এবং তিনি আমাকে রক্ষা করতেন, আমার অপরাধগুলি নিজের ঘাড়ে নিয়ে। কিন্তু আমি এখনও সমাপ্ত করিনি। আমি বুঝতে পারলাম কেন অনিকেত আমাকে এখানে এনেছিলেন। তিনি ছিলেন আসল হত্যাকারী, এবং আমি ছিলাম তার শেষ শিকার। আমি চারদিকে তাকালাম, একটি অস্ত্র খুঁজে বের করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতে কিছুই ছিল না। অনিকেত আমার কাছে আরও এগিয়ে এলেন, এবং আমি জানলাম যে আমার কিছু করার ছিল না। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শোনা গেল, এবং আমরা দুজনেই আমাদের মাথা উপরে তুললাম। সিঁড়ি থেকে ছুটে নামা প্রীতমকে দেখতে পেলাম। তার হাতে একটি গান ছিল। তাকে ছেড়ে দাও, প্রীতম চিৎকার করে উঠল। অনিকেত আমাকে আরও শক্ত করে ধরলেন, আমার গলার কাছে ছুরি ধরলেন। একটি পাও এগিয়ে এলে আমি তাকে মেরে ফেলব, তিনি বললেন। প্রীতম থামল, কিন্তু তার গান অনিকেতের দিকে তাক করা ছিল। আমি অনেক বছর ধরে শিকারীদের পিছনে লেগেছি, প্রীতম বলল। আমি জানি তুমি কে। আমি জানি তুমি কি করেছ। আপনি কে? অনিকেত জিজ্ঞাসা করলেন। আমি শুধু অঞ্জলির ভাই নই, প্রীতম বলল। আমি ডিটেকটিভ অজয় মাইতি, মুম্বাই পুলিশের একজন গোয়েন্দা। আমি এই কেসটি 7 বছর ধরে অনুসরণ করছি। আমি তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম জেলে, তার সাথে কথা বলেছি। সে আমাকে সবকিছু বলেছে। সে আমাকে এরই মধ্যে বলেছে যে তুমি আসল হত্যাকারী, তুমি অর্পিতাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে। আমি জানতাম তুমি একদিন শ্যামলীকে খুঁজে বের করবে। আমি সেই জন্যই আমার কভার হিসেবে ফস্টার ব্রাদার সেজেছিলাম। আমি বিষয়টি বুঝতে চেষ্টা করলাম। প্রীতম আমার ভাই ছিল না। সে আমার রক্ষক ছিল, একজন পুলিশ অফিসার যে আমাকে রক্ষা করতে এসেছিল। তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, আমি বললাম। আমি তোমাকে ভালোবাসি, প্রীতম বলল। কিন্তু একজন বোনের মতো, রক্ষা করার জন্য। অনিকেত আমাকে আরও শক্তভাবে ধরলেন, এবং আমি অনুভব করলাম ছুরির ধার আমার ত্বকে। তোমাকে এবং তোমার ফস্টার পরিবারকে আমার ভাই খুঁজে বের করতে সাহায্য করার জন্য আমি মেরে ফেলব, তিনি বললেন। আমি ইতিমধ্যে তোমার ভাইয়ের সাথে কথা বলেছি, প্রীতম বলল। তাকে তোমার কাছ থেকে রক্ষা করার জন্য আমরা তাকে সুরক্ষিত হেফাজতে নিয়েছি। সে এখন পুলিশের সহযোগী, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। অনিকেত উদ্ভ্রান্ত মনে হল। প্রীতম আরও এগিয়ে এলো, এবং যখন অনিকেত আমাকে কাটার জন্য ছুরি তুলল, আমি আমার কনুই দিয়ে তার পেটে আঘাত করলাম, এবং সে আমাকে ছেড়ে দিল।
আমি দূরে সরে গেলাম এবং প্রীতম গুলি করল, অনিকেতের হাত লক্ষ্য করে। অনিকেত চিৎকার করে উঠল এবং ছুরি ফেলে দিল। পুলিশ অফিসাররা রুমে ঢুকল, অনিকেতকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। আমি প্রীতমের দিকে ছুটে গেলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে এসব বলনি কেন? আমি জিজ্ঞাসা করলাম। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, তিনি বলল। আমি জানতাম যে অনিকেত তোমাকে খুঁজছে এবং আমি তোমাকে খুঁজে বের করতে চেয়েছিলাম। তিনি থামলেন। আমার উদ্দেশ্য ছিল তোমাকে খুঁজে বের করা এবং তোমাকে সুরক্ষিত রাখা, কিন্তু তারপর আমি তোমার পরিবারকে দেখলাম, তোমার ফস্টার পরিবারকে, এবং আমি দেখলাম তুমি কতটা সুখী ছিলে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কেবল তোমাকে নজরে রাখব এবং তোমাকে বাস্তবতা থেকে রক্ষা করব। গো আমার বাবা? তিনি কি সত্যিই জেলে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, প্রীতম বলল। কিন্তু সে জানে যে তুমি সুরক্ষিত। সে চায় যে তুমি তোমার জীবন বেঁচে থাকো, এমন একটি জীবন যা সে তোমাকে দিতে পারেনি। আমি আমার চোখে আঁচল দিয়ে চোখের জল মুছলাম। আমি এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। আমি আর জানি না আমি কে। তুমি অঞ্জলি, প্রীতম বলল। তুমি সবসময় ছিলে। তোমার রক্তের সম্পর্ক তোমাকে সংজ্ঞায়িত করে না। তোমার কর্ম করে, তোমার পছন্দ করে। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ, দেবাশিস আর সরোজিনীর মেয়ে অঞ্জলির মতো কাজ করে। সেদিন আমরা বাড়িতে ফিরলাম। মা এবং বাবা আমাকে জড়িয়ে ধরলেন যেন তারা আমাকে আর ছাড়বেন না। তারা জানতেন যে প্রীতম একজন পুলিশ অফিসার এবং তিনি আমাকে রক্ষা করার জন্য আমাদের সাথে থাকছিলেন, তবে তারা কখনো আমাকে বলেননি। পরের দিন আমি অফিসিয়ালি আমার নাম অঞ্জলি মিত্র করে নিলাম। আমার মধ্যে সিদ্ধার্থ রায়ের কিছুই ছিল না। আমি অর্পিতার মেয়ে ছিলাম, যিনি তার জীবন দিয়েছিলেন আমাকে রক্ষা করার জন্য। আমি সরোজিনী এবং দেবাশিসের মেয়ে ছিলাম, যারা আমাকে ভালোবাসা এবং সুরক্ষা দিয়েছিলেন। এবং আমি প্রীতমের বা অজয়ের বোন ছিলাম, যিনি আমাকে খুঁজে বের করেছিলেন এবং রক্ষা করেছিলেন। আমার নাম অঞ্জলি মিত্র এবং আমি আমার গল্প জানি। এটি একটি ভালোবাসা এবং সাহসের গল্প, একটি রহস্য এবং আবিষ্কারের গল্প। এবং এটি আমার 1 বছর পরের কথা। আমি কলকাতায় সম্প্রতি নতুন একটি বই প্রকাশনা সংস্থায় কাজ শুরু করেছি। আমার পরিবার এখনও আমার সাথেই আছে। প্রীতম বা অজয় অন্য একটি কেসে কাজ করছে, কিন্তু আমরা নিয়মিত যোগাযোগ রাখি। আমি সিদ্ধার্থের কাছ থেকে সব সম্পত্তি দান করে দিয়েছি। আমি সেই পরিচয় চাই না। আমি এখন জীবনের বিশ্বাস করি সেই লোকদের যারা আমাকে ভালোবাসে। আমার আসল পরিচয় একজন দয়ালু, বুদ্ধিমতী, প্রথম প্রেম পাওয়ার জন্য অপেক্ষারত একজন মেয়ে, সেটা কখনোই পরিবর্তিত হয়নি। এবং সেটাই গুরুত্বপূর্ণ। আমার নাম অঞ্জলি মিত্র এবং এটি আমার গল্প। একটি সত্য গল্প।